আলামত কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম আলামতটা হলো এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। আঙ্গরে বুঝাইছে সোনার বাংলা হইব, অনেক সোনার বাংলা দেখতে পাচ্ছেন, ঘরের বউ দুয়ারের কোনা বইলে উষ্টেটাই বলেছি গা। এদিকে এবার চারদিক থেকে অ্যাকশন আসে ডক্টর ইউনূসের উপর, যে কোনো সময় দেশে বহিষ্কার করা শুরু হবে। সবাই কঠিন তুপুর মুখে, চারদিকে এই তুলপার পরিস্থিতি হওয়াতে ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি ভাইরাল করুন। গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই, নিজের পরিবারের সাথে ঘটলে করবেন। আজকে ডক্টর ইউনূস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন। আপনি দয়া করে বাংলাদেশকে ক্ষান্ত দিয়ে সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পাচ্ছি না, সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন, বিদায় নিন, নইলে পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। বিএনপি যে আবারও ট্রাপে পা দিল, সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি, আরো অনেকেই বলেছেন, সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে। সেই কামাল গাজীর আর্তনাদ, আমার কলিজার স্ত্রীকে বাঁচান, সেই আর্তনাদ কি আপনারা শুনতে পাচ্ছেন? মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট, ধর্ষণ কি করেন নাই বিএনপি? কি করে নাই? অথচ এই বিএনপির একটা সর্বোচ্চ সুযোগ ছিল বাংলাদেশের জনগণের দল হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করার 5 আগস্টের পর। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। আমাদের এনএস স্যারের ডক্টরের ডিগ্রি গুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে? উনিও এমন খেলা খেলে দিছে, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে। এদিকে দীর্ঘ 10 মাস পর আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা সেদিন কোনোভাবেই পদত্যাগ করেননি। রাষ্ট্রীয় কাজে হঠাৎ ভারত সফর করছিলেন তিনি। দীর্ঘদিন পর এসে এমনই তথ্য ফাঁস করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ হাসিনা যে কোনো মুহূর্তে আবারও ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে হাসিনার। একদিকে শেখ হাসিনার ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে তুলপার কাণ্ড হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের অনেক ভুল কাজ অনেকে সামনে এনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক দেশ ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং ডক্টর ইউনূসের ক্ষতি করতে তারা কিন্তু আওয়ামী লীগকে সরাসরি সহযোগিতা করে। গাইজ, দেশের মধ্যেও কিন্তু অনেক অস্থিতিশীল পরিবেশ চলে। গতকাল রাতের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আক্রমণ করা হয়েছিল এবং সমন্বয়করা অনেক কিছুই করেছে। অন্যদিকে এক নারীর সাথেও কি হয়েছে সেইটাও আপনারা দেখেছেন। দর্শক শ্রোতা, দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু কঠিন বিপাকে পড়েন যে কিভাবে তিনি দেশটা স্বাভাবিক করবেন এবং কি পদক্ষেপ নেবেন। গাইজ, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই, সবকিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি বারবার বলি, এখনো বলছি, বিএনপি কোনো সভ্যদের সংগঠন নয়। বিএনপি যারা করে এরা কেউ সভ্য না, এদের মধ্যে সভ্যতার লেশ মাত্র অবশিষ্ট নাই। অসংখ্য ঘটনা ভাই, অসংখ্য ঘটনা ঘটেছে 2001 থেকে 2006। এগুলা ব্যাখ্যা দিয়েছে অনেকবার, এগুলা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, অনেক কথা, সব কথা বলতে গেলে আপনারা বিরক্ত হবেন। গতকাল রাতে আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম তখন যে তথ্য ছিল, কুমিল্লার মুরাদনগরে একটা সনাতনী ধর্মাবলম্বী গৃহবধূর বাসায় ঢুকে বিএনপির এক নেতা তাকে ধর্ষণ করেছে। সেই নেতার নাম ফজর আলী। একটা নিউজ ভিডিও আছে আমার কাছে, একটু আপনারা শুনেন। মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। এই ভিডিওর ব্যাখ্যা দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে আমার নাই, এবং সেই ধর্ষিত হওয়া নারীর বিবস্ত্র ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিও আমার কাছে আছে, বাট আমি সেটা এড করতে গেলে আমি এড করতে পারছি না। এই ঘটনার শেষ না হতেই, রেশ না কাটতেই কয়েক ঘন্টার ব্যবধানে বরিশাল অঞ্চলের পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলায় মৌডবি ইউনিয়ন ওয়ার্ড নাম্বার 9 কামাল গাজী নামের এক ভদ্রলোকের স্ত্রীকে হাত পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। অপরাধ, সেই যুবক বঙ্গবন্ধুর রাজনীতি করত, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করত, ছাত্রলীগের সাবেক নেতা ছিল। গতকালকের এই 2টা ঘটনা দেখার পর মানবিকতা বলতে যে একটা শব্দ রয়েছে, সেটা আমি বাংলাদেশের কোথাও দেখি নাই। বাংলাদেশের সেই তথাকথিত সুশীল বুদ্ধিজীবী যারা কথা বলেন, যারা মানবাধিকারের পক্ষে লড়াই করেন, যারা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন, বিগত সময়ে শেখ হাসিনা সরকারের আমলে কোনো প্রতিমা ভাঙচুর হলে কিংবা প্রতিমা আঘাতপ্রাপ্ত হলে অনেকে রাস্তায় নেমে যেত। অনেক হিন্দু সংগঠন, অনেক সংগঠন, অনেক সেকুলার সংগঠন, বাম ডান, অনেকেই রাস্তায় নেমে যেত। বিশেষ করে টিএসসিতে তাদের মহড়া দেখতে পেতাম। কই, এই 2টা ঘটনার পর জগন্নাথ হল ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়া কাউকে তো আমি প্রতিবাদ করতে দেখলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যে নারীরা,
কই তারা তো কোনো প্রতিবাদ করলো না। কোনো তথাকথিত সুশীল বুদ্ধিজীবী অনেক বড় সংবাদ মাধ্যম কর্মী কই কোনো প্রতিবাদ জানালো না। এর মধ্যে দীপক কুমার গোস্বামীর মতো বাস্টাররা তারা আবার এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কই গোবিন্দ প্রামাণিককে তো কথা বলতে দেখলাম না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দাও জানানো হয়নি। এত ঘন্টার ব্যবধান হয়ে গেছে। কে চালাচ্ছে দেশটা ভাই? কে বলেন তো, কে চালাচ্ছে দেশটা? কি দেশ এটা ভাই? মানে কথা বলার মতো আগ্রহ পাচ্ছি না, বিশ্বাস করেন। মানে এই দেশ আমাদের দেশ, এই দেশ স্বাধীনতার মাধ্যমে স্বাধীন হয়েছিল। 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, 2024 সালের তথাকথিত স্বাধীনতা 2.0 আসার পর আমরা কি সেই নারীদেরকে সুরক্ষিত করতে পেরেছি? বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, নারী অধিকার খর্ব করা হয়েছে, সেগুলার পুনর্গঠন করা হবে, সে অধিকার ফিরিয়ে দেওয়া হবে, অনেক কথা বলতে আমরা শুনেছি। কই কোনো তথাকথিত সেই যারা সেই নেতৃত্ব দিয়েছিল, যারা ডলারের বিনিময়ে রাস্তায় নেমেছিল, সেই বাঁধন, সেই শবনম ফারিয়া, তাদের মুখে সেই সালমান মুক্তাদির, মুনজেরিন শহীদ, আইমান সাদিক, মুশাররফ করিম, সাফা কবির, আমি দেখলাম না ভাই। একটা মাত্র অভিনেতাকে আমি দেখেছি সবসময় সরব থাকে, সেটা খায়রুল বাশার। এছাড়া বাংলাদেশের মিডিয়া জগতের কোনো ব্যক্তিকে আমি দেখলাম না এক লাইন প্রতিবাদ জানাতে। বাংলাদেশ সেনাবাহিনীর কথা কি বলবো? এই মিশনের টাকাল লোভে একটা দেশকে আপনারা কাদের হাতে তুলে দিলেন? আপনার দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আপনার দেশের নারীরা সুরক্ষিত না, নারীদের ইজ্জত সুরক্ষিত না। ঘরের মধ্যে ঢুকে যদি নারীকে ধর্ষণ করা হয়, ঘরের মধ্যে ঢুকে যদি তাকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়, এর থেকে আর কোথায় আর কি করলে পরে আইনের শাসন থাকবে না বলে সেটার উদাহরণ দৃষ্টান্ত স্থাপন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার একটা আক্ষেপ বলতেই হচ্ছে, আপনারা কি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছিলেন? সেই শপথ বাক্য কি আপনারা ভুলে গেছেন? লজ্জা লাগছে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি 5 আগস্ট জাতির দায়িত্ব নিয়েছিলেন, কোথায় আপনার সেই দায়িত্ব? আপনি কি দায়িত্বের কিঞ্চিত অংশ পালন করতে পেরেছেন? আপনি কি সফল বলতে পারবেন? পারবেন না। উম্মে সুলতানা তানি এই সেই গৃহবধূ যাকে হাত পা বেঁধে বরিশাল পটুয়াখালী থেকে তুলে নেওয়া হয়েছে। জানি না সেই গৃহবধূ আদৌ সুস্থ অবস্থায় ফেরত আসতে পারবে কিনা। ঘটনার অনেক ঘন্টা পেরিয়ে গেছে, জানি না আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। নিতে পারবে না, কারণ বিএনপি নেতাদেরকে গ্রেফতার করা হলে থানা ঘেরাও করা হয়। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিসে বাংলাদেশ পড়বে তা নয়, ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে, তা পরিষ্কার হয়ে যায়। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম, ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন বোঝার চেষ্টা করুন এবং আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের বিপক্ষে ভারত ফের একবার কোনো কড়া অ্যাকশন নেবে। বর্তমান সময় অন্তত 21 শতকের প্রেক্ষাপটে একটা দেশের বিপক্ষে মিলিটারি আস্ফালন মানে নিজেদেরকে দেখানোর থেকে বা করার থেকে ইকোনমিক্যাল সেক্টরে একটা দেশকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে একটা দেশের ঘুরে দাঁড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, যা ভারত এবার করতে শুরু করেছে। ডক্টর জয়শঙ্কর বলেছিলেন মূল্য চোকাতে হবে, যারা ভারতের সঙ্গে কাজ করবে না তাদেরকে কোনো না কোনো ভাবে মূল্য চোকাতে হবে, না হলে তাদেরকে রিয়েলাইজ করতে হবে আসলে ভারত তাদের কতটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে তাদের দেশের উন্নতিতে সাহায্য করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে সিদ্ধান্ত নিল, এরপর মোহাম্মদ ইউনূস সরকার অন্তত বুঝতে পারবেন এই একাধিক শিল্প ব্যবসা বাণিজ্য যেগুলো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ একটা একটা করে বন্ধ করছে, তা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, যা মোহাম্মদ ইউনূসের ভুল পলিসির জন্য সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আজকে এই নির্দেশিকায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে স্থলপথে আর কোনোদিন বাংলাদেশ থেকে পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। 9 মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। সেখানে বস্ত্রশিল্প, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, খাদ্যদ্রব্য একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল। এর ফলে বাংলাদেশে বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 6000 কোটি টাকা। এই 6000 কোটি টাকা বাংলাদেশ সরকার কি কোথা থেকে আবার আয় করতে পারে এবং কোষাগারে ব্যাকআপ প্ল্যানিং দিয়ে ইকোনমিক্যাল ক্রাইসিসকে রোধ করতে পারে, তা আজও অবধি বাংলাদেশ সরকার ঘোষণা করতে পারেনি। আর এই পাট শিল্প, যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি তার অন্যতম প্রধান একটি মাধ্যম, সেই পাট শিল্পের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে, স্থলপথে নিষেধাজ্ঞা লাগিয়ে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল যে ব্যাকবোন, সেই মেরুদণ্ডে কিন্তু তুমুল ভাবে একটি ধাক্কা দিল ভারত। কেন দিল এই ধাক্কাটা? কারণটা কি? আমি নিঃসন্দেহে আপনাদের কারণগুলো বলবো, তবে তার আগে ভারতবর্ষ শুধুমাত্র বাংলাদেশকে ধাক্কা দিচ্ছে এটা ভাববেন না। এই সিদ্ধান্তে ভারতের যে পাট শিল্প, সেই পাট শিল্প কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা জায়গা তৈরি হলো। যখন আমরা বাংলাদেশ থেকে বস্ত্র আমাদের দেশে ঢোকা বন্ধ করে দিলাম, তখন আমরা দেখলাম আমাদের দেশের বস্ত্র শিল্পে 1000 কোটি টাকা লাভ হয়েছে, তাও আবার 3 মাসে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল, ক্রিসমাস বলুন, নিউ ইয়ার বলুন, ওয়েস্টার্ন যত দেশে যত উৎসব আছে, সেই উৎসবে কিন্তু ভারতের বস্ত্র যেতে শুরু করলো এবং বাংলাদেশের বস্ত্রশিল্প চোখের সামনে শেষ হয়ে গেল। বস্ত্রশিল্পীরা রাস্তায় নামলেন, বাংলাদেশের সেনা বস্ত্রশিল্পীদের উপর আক্রমণ করলো এবং বর্তমানে বাংলাদেশের বস্ত্রশিল্পের হার ইতিহাসে সব থেকে খারাপ জায়গায় পৌঁছে গেল। তারা বুঝতেই পারলো না একটু একটু করে ভারত কিভাবে তাদের উপর বদলা বা প্রতিশোধ নিচ্ছে, যদিও এর প্রেক্ষাপট এবং আসল অপরাধী কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি দিনের পর দিন প্রথম থেকে ভারত বিরোধিতা করে নিজের দেশকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলেন। ভারতের কি লাভ হলো? ভারতের অর্থনীতি, পাট শিল্প একটা নতুন ভাবে রিভাইভ করার জায়গা তৈরি হলো। এই মুহূর্তে যদি ভারতের রাজ্য দেখেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা এবং মেঘালয়,
এই সকল জায়গা, এই সকল রাজ্যগুলোতে কিন্তু পাট শিল্প আজও বেঁচে আছে। প্রায় 4 লাখ ভারতীয় কিন্তু এখনো পাট শিল্পের উপর ডিপেন্ড করে আছে। যখন বাংলাদেশি পাট ভারতে ঢুকতো তখন এই যে ভারতের পাট, যাই পাট তৈরি করা হতো, তার দাম কিন্তু অনেকটা কমিয়ে রাখতে বাধ্য হতেন ভারতীয় পাট শিল্পীরা, কারণ বাংলাদেশের পাটের দাম কম। ফলে সেই বাংলাদেশের পাট কিন্তু ভারতের মার্কেট ডমিনেট করতো কিছু সময়, এবং ভারতের পাটকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের পাট ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এই বাংলাদেশের পাট ব্যান করে, স্থলপথে নিষেধাজ্ঞা জারি করে, অন্তত এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে কিন্তু ভারতের পাটের ক্ষেত্রেও একটা খোলা বাজার ভারত সরকার খুলে দিল এই নির্দেশিকা জারি করে, যা নিঃসন্দেহে ভারতের অর্থনীতি যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এবার ডিপ্লোম্যাটিক কারণগুলো বলি, কেন হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল ভারত। জয়শঙ্করের কোর্ট তো আবার একবার মনে করিয়ে দিই, মূল্য চোকাতে হবে। মোহাম্মদ ইউনূসকে কিন্তু মূল্য চোকাতে হলো। তিনি কিছুদিন আগে কি করেছেন, যখন ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ চলছিল, তিনি পাকিস্তান এবং চায়নার সঙ্গে একটি মিটিং করেছেন। সেই মিটিং এর খবর মিডিয়ায় চলে আসে। সেই মিটিং কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। তুমি সাউথ ইস্ট এশিয়ায় বেঁচে থাকছো, সাউথ ইস্ট এশিয়ায় পলিটিক্স করছো, ব্যবসা করছো, অথচ ভারতকে টপকে চায়না এবং পাকিস্তানের সঙ্গে গোপন বৈঠক করছো, এবং সেই বৈঠকের খবর সামনে চলে আসছে। তার নিঃসন্দেহে একটা দেশের দূরদর্শিতার ক্ষেত্রে ভালো পদক্ষেপ নয়, ভালো বার্তা নয়। ভারত কড়া মেসেজ দেবে বোঝা গেছিল, এবং বুঝতে পেরেই বাংলাদেশের পক্ষ থেকে আরো একটা বার্তা আসে। সেখানে পরিষ্কার বলা হয়েছে এটি একটি অফিসিয়াল মিটিং ছিল, এটা কোনো অ্যালায়েন্স তৈরি করছে না, কোনো জোট তৈরি হচ্ছে না। দয়া করে ভারত ভুল বুঝবেন না, এবং আপনারা ভুল বার্তা দেবেন না। আর এখানেই প্রশ্ন, এমন কি অফিসিয়াল মিটিং এর প্রয়োজনীয়তা হলো হঠাৎ করে, যে বাংলাদেশ একসঙ্গে পাকিস্তান এবং চীনের সঙ্গে করলো ভারতকে ছাড়া? ভারতের যায় আসে না। বর্তমানে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর ডিপেন্ড করে নেই, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর ডিপেন্ড করে আছে। কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ভারতের মাটিকে ব্যবহার করে কোনো জায়গায় আর ব্যবসা বাণিজ্য করতে পারতো না। একের পর এক পাশ্চাত্যে যত দেশ আছে, স্পেন বলুন, ইতালি বলুন, বিভিন্ন জায়গায় যে বস্ত্র বাংলাদেশ পাঠাতো, তা কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে, কলকাতা বন্দরকে ব্যবহার করে, মুম্বাই বন্দরকে ব্যবহার করে। এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে, এই পরিকাঠামো বাংলাদেশে কিন্তু আজও তৈরি হয়নি শেষ 3 মাসে। শুধু মুখে বড় বড় কথা, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি কেউ ভেঙে থাকেন, তার নাম মোহাম্মদ ইউনূস। যে ক্ষতি বাংলাদেশে তিনি করলেন, এই ক্ষতিপূরণ আগামী 15 বছরে বাংলাদেশ হবে নাকি অন্তত এখন বোঝা যাচ্ছে না। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি ভাইরাল করুন। ভিডিওটি দেখার আগেই আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন, শেয়ার করেন নাই, নিজের পরিবারের সাথে ঘটলে করবেন। এই ফজর আলী, নাম দেখছেন কত সুন্দর, ফজর আলী, বাপ মা আদর করে রাখছিল। কিন্তু এই কুলাঙ্গার যে ঘটনা ঘটিয়েছে, আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন। একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি। এই ইন্টারিম সরকার আসার পরেও এদেশে অনেকগুলো বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু ওই সেই পুরোনো সিস্টেম, আর এই সিস্টেমকে মাইকা বাধ্য করে দিয়েছিল ফজর আলী। আপনি দেখেন যে তারে নিয়ে হালকা গণধোলাই দেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইখান থেকে সে পালাই গেছে, তার চিকিৎসার দরকার কি? নুনুটাই কেটে দিলে তো হইতো নাকি? দর্শক, কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে না, ঘটনা সত্য। এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে। আসামির নাম হচ্ছে ফজর আলী। তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি, দেখেন, আমার যে ট্যাক্সের টাকায় এই জেলখানার ভাত খাওয়ানো হয়, এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না। আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াতে চাই না। এদেরকে ধরবে, ঘটনা প্রমাণিত, চিপা চাপার মধ্যে নিবে, 2টা টুস দেবে, সিনে শেষ। এটা এইভাবে করা উচিত। অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে, ফোকাস থাকবে, সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে, পুরো বাংলাদেশ দেখবে। ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না, কাক আসবে, পক্ষী আসবে, ঠোকরাইয়া তার বডিটারে ছেদ করবে। মামলার বিষয়টা আপনি যদি দেখেন, যে প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি, ঈদ পরবর্তী সময় সম্ভবত। গেল বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল। আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে। ওই বাড়ির পাশের আরো একজন বোন বলছেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে। পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আমি সবসময় বলি, ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে। আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন। ধরেন প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে, আমি কিন্তু তারা দেখি নাই, আমার কাছে তার ছবিও নাই।
ভিডিওটা আমরা দেখছি, এখন আমাদের উচিত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা, আমাদের দরকার হচ্ছে বিচারের জন্য কথা বলা, আওয়াজ তোলা। কিন্তু এই বোনটার ভিডিও শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন না, এই ফজর আলীর ছবি শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন। কারণ হয় কি, অনেক সময় অনেক ঘটনা ঘটে, হয়তো আশেপাশের 2-4 বাড়ির মানুষ চিনে, পুরো বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নাই। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে, বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে। একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট, আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট। আমাদের এনএস স্যারের ডক্টরেট ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে? হ্যাঁ, এই যে নোবেল পাইছে, কোন গাধা কি উনাকে নোবেল দিছে? এত সহজ ব্যাপারটা। উনি একজনকে বলতে শুনছিলাম, উনি নাকি আর 7-8 বছর বাঁচলেই নোবেল পাওয়া যাইব, নোবেল পাওয়া যাবে। এই নোবেল কি ওই গাধার মার্কেট থেকে আনা? এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত 10 মাস যাবত, তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি। হ্যাঁ, আমরা ওই চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, মারামারি, নিজেরা তাও নিজেরা মারামারি কইরা, খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে। অপারেশন হান্টার চলতেছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে, তারপরও কোনো কুল কিনার নাই ভাই। উনি কি ছেড়ে দেওয়ার পাত্র? উনিও এমন খেলা খেলে দিছে, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে। আজকে চরমনায় পীর সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে, জনসমুদ্র, সব দলের লোকই আসছে ভাই, কিন্তু দাওয়াত করে নাই বিএনপিকে। হ্যাঁ, বিএনপিকে দাওয়াত করে নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে, কিন্তু বিএনপিকে দাওয়াত করে নাই। ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে। এখানে ভাই সার্জিসও ছিল, এই যে নূরও গেছে, নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, যত কথাই বলেন না কেন, তার তো ভুলটা সে বুঝতে পারছে, ভুল পথে চলে গেছিল। উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা, উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে, আবার ফিরত আইসা সমস্ত গোবর ফাঁস করে দিছে। আজকে দেখেন উনি চরমনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। কেন? কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায় ওনার মন। তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে। দেখেন, সত্যি কথা বলতে কি জানেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত। বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে, কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট। হ্যাঁ, ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা, অথচ বিএনপি নাই, কারণ ভুল রাজনীতির কারণে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, ওনাদের নেতা নাই, নেতা বিদেশে। এই যে সংলাপ নিয়ে বলছে, এখানে দেখেন সবাই কিন্তু একমত হইলো, বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না, আবার একমত হয়, আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি। তার মানে ওনারা বাইরে যায়, আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে। এইভাবেই তো সময় নষ্ট হইতাছে। আর শীষ দিয়ে দিয়া গত 8-9 মাস তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা হাতছাড়া, এখন নতুন করে সবাই বলছে, এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে। অধ্যাপক সাহেব বুঝাই দিছে, গাধার হাট থেকে ওনার ডক্টরেট ডিগ্রি গুলো আসে নাই, নোবেলও আসে নাই, ঠিক মতো খেলে দিছে ভাই। দেখেন উনি কিন্তু চুপচাপ, এই যে লন্ডন থেকে আসলেন উনি, এরপর কোনো কথাবার্তা বলছে? বলে না। যা কিছু কথাবার্তা বলে শফিক সাহেব, উনার পিএস, উনি কথা বলে, কারণ সবাই এক জায়গায় চলে আসছে, একটি ভোটের বাক্সে চলে আসছে। ওনাদের দাবিটা কি জানেন? কঠিন দাবি। এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে। কেউ এর বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না, কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা। অধ্যাপক সাহেব এমন খেলা খেলা দিছে, ক্ষমতা যে পাবলিকের হাতে, বলে না জনগণই সমস্ত ক্ষমতার মালিক, সেটাই কইরা ফেলাইছে ভাই। ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি। এই যে পিআর নিয়ে যে কথাটা বললো, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই প্রথম দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথায় একটু বলি, আমি কম বুঝি নিজেও, তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি। মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর, আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি, ওই গ্রামের নাম বসন্তপুর। এখন ধইরা নেন বসন্তপুরে 4 লক্ষ লোক আছে, 4 লক্ষ মানুষ আছে, এর মধ্যে এরা 4 লক্ষই ভোটার ধইরা নেন। এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধইরা নেন 2 জন, একজন পাইলো 2.5 লক্ষ ভোট, সে পাস, আরেকজন 1.5 লক্ষ ভোট পাইয়া ফেল। ঠিক আছে, এখন দেখেন ওই যে 2.5 লক্ষ ভোট পাইয়া যে লোকটা পাস হয়ে গেল, সে কিন্তু তার ওই 2.5 লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী 5 বছর। যে 1.5 লক্ষ লোক তাকে ভোট দেয় নাই, তাদেরকে নজরে রাখবে, তাদের কোনো উপকার করবে না, বরঞ্চ পেঁচে ফালাইয়া, মামলায় ফালাইয়া নাস্তা নাবুদ করবে, প্রতিশোধ নিবে, কেন আমার ভোট দেশ নাই। তার মানে কি ওই 1.5 লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই, কোনো মূল্য নাই। এই 1.5 লক্ষ ভোটার যারা ফেল করছে, তাদের নেতা ফেল করছে, এদের কোনো মূল্য নাই, এদের মূল্য দিতে হবে। সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কেমন জানেন, পিআর সিস্টেমটা, এই যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই, কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি, এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার 50% ভোট আছে, আমি তো দাবি করে তার 60% ভোট আছে, কেউ দাবি করতেছে 65% ভোট আছে। আচ্ছা ধইরা নিলাম আপনার 60% ভোট, ওকে, আর 40% যে ভোটার, এরা কি দেশের মানুষ না? এদের ভোটের কোনো মূল্য নাই ভাই। এই যে 40% ভোটার যে ভোট দিল, তাদের নেতা বাছাই করলো, এদের কোনো দাম নাই, কোনো দাম থাকে না ভাই।
ভাই। কারণ কি জানেন, ওদের একটা গুন্ডামি সিস্টেম চালু হয়। হ্যাঁ, যে জিতে সে কিন্তু আবার যে গুন্ডা বানে, গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর। যার ফলে হয় কি জানেন, ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই 40% ঝাঁপায়া পড়ে, যেটাকে মব জাস্টিস বলা হয়। ওই ঝাঁপায়া পড়ে, প্রতিশোধ নেয় যে তুই আমার গত 5 বছর খুব জ্বালাইছ, কোনো দাম দেশ নাই, ঘরে থাকতে দেশ নাই, দোকানদারি করতে দেশ নাই, মা বাবার লোকে দেখা করতে দেশ নাই, আজকে কই যাবি? ওই যে ঝাঁপায়া পড়ে, ওইটাই মব জাস্টিস। এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি? এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায়, এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের। এই সিস্টেমটা কি ভাই? যে আপনি 60% ভোট পাইছেন, ওকে, আপনি 60% এমপি দেন সংসদে। আমি 40% পাইছি, তাহলে আমি 40% দিব। আপনি 60% দেন 60 জন, আমি 40% সব দল মিলা আমি দিব 40 জন, এ হয়ে গেল 100 জন। এই সিস্টেমটাই চালু করতে চায়। এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয়। আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে, ওই হেরে যাওয়া পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে। তাতে কি হয় জানেন, ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না মফস্বলে মারামারি কাটাকাটি দলে দলে, ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে, যা কিছু বলার সংসদে বলবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম, এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই, কিন্তু একটি দল চায় না। কেন চায় না সেটা জবাবদিহি করতে হবে। সে কুমিল্লা মুরাদনগরে একটা 25 বছরের মহিলা, তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের 38 বছর বয়সের এক লোক। ওই হিন্দু নারী 2 সন্তানের জননী এবং তার স্বামী একজন প্রবাসী। সে বাপের বাড়িতে বেড়াতে আসলে এই ফজর আলী জোর করে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার সেই পৈশাচিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ভিতরে একটা গ্রুপ বলতেছে যে এই ফজর আলী নাকি বিএনপির নেতা। সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক, এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে। আমার কথা হচ্ছে যে সে বিএনপি করে বা আওয়ামী লীগ করে সেটা কোনো বড় কথা না। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে এই ফজর আলীর ছবি প্রমাণ করে সে আওয়ামী লীগের নেতা। কিন্তু 5ই আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে, সে সেখানে কিভাবে এখনো দাপট দেখিয়ে বেড়ায়? তার মানে কি তাকে কেউ শেল্টার দেয়? কে তাকে শেল্টার দেয়? তাকে শেল্টার দেয় হয় বিএনপি, নাহলে জামাত, নাহলে এনসিপি। কেউ তো সাপোর্ট দেয়। তাহলে যেই আওয়ামী লীগের লোক 5ই আগস্টের পরে দৌড়ের উপর থাকার কথা, সে কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায় যেই দাপটে সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করতে পারে? নারী হিন্দু হোক মুসলিম হোক, ধর্ষণ তো ধর্ষণই। বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রে দেশীয় অংশ জড়িত, বিদেশি অংশ জড়িত। ওদের কাছে কোটি কোটি টাকা আছে, ওরা এগুলো খরচ করে এগুলো করতেছে। আজকে এই কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটলো, এটা দেখে সেই পলাতক লীগরা পৈশাচিক হাসি আসতেছে। তারা আনন্দিত, তারা উল্লাসিত। মানে তারা মনে করতেছে, আওয়ামী লীগ মনে করতো এই বাংলাদেশটা ওদের দলিল করা সম্পত্তি, ওদের বাবার সম্পত্তি। এখন সেই বাংলাদেশ থেকে ওরা বিতাড়িত হয়ে ওরা কিছুতেই মেনে নিতে পারতেছে না। এর জন্য ওরা বাংলাদেশের ক্ষতি হলেই ওরা খুশি। বাংলাদেশের ধর্ষণ হোক, খুন হোক, জখম হোক, ওরা খুবই খুশি। বাংলাদেশের উন্নয়ন হলেই এই পলাতক লীগের গা জ্বলে যায়। এখন ওরা খুবই খুশি। এখন দেখুন, আপনি যদি ঘটনাগুলো মিলান, ঠিক আছে, এই যে লালমনিরহাটে বাবা ছেলে, এই বাবা ছেলে যদি ধর্ম বর্ণনা করে থাকে, তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে ধরুন, গ্রেপ্তার করুন, তারপর যদি প্রমাণিত হয় শাস্তি হবে, প্রমাণিত না হলে শাস্তি হবে না। এটাই তো হচ্ছে কথা। কিন্তু তাদেরকে ধরার আগে একদল মুসলমান, তাদের আবার দাড়ি টুপি আছে, তারা এক ধাপ মারধর করলো, করে কি করলো সেটা ফেসবুকে ছড়িয়ে দিল। ফেসবুকে ছড়িয়ে দিল কেন? একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রচার হবে যে বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে। খিলগাঁওয়ের যে হিন্দু মন্দির, এই হিন্দু মন্দির সরকারি জায়গায়, সরকার ভাঙছে, সবই ঠিক আছে, কিন্তু সরকার কি পারতো না আরেকটু আলাপ আলোচনা করতো? সেখানেও দেখেন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশাল বড় ব্যানার টানা করে একদম বিক্ষোভ করলো, মন্দির ভাঙলো কেন? এটাও সমস্ত পৃথিবীতে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙতেছে। কিন্তু এইটা যে মন্দির না, এটা শুধু একটা প্রতিমা, এবং এটা যে সরকারি জায়গায় অবৈধভাবে, এটা কিন্তু কোথাও প্রচারিত হয়নি। আবার দেখেন আজকে কুমিল্লার হিন্দু নারী ধর্ষণ। আচ্ছা, একটা পুরুষ নারীকে ধর্ষণ করে কেন? তার জানোয়ারের যে স্বভাব, সেটাকে চরিতার্থ করার জন্য। তার টার্গেট থাকে ওই নারী শরীর, তাই না? তাহলে সে ধর্ষণ করার পরে আবার সেটার ভিডিও করে ফেসবুকে ছাড়া লাগবে কেন বলেন তো আমাকে? ছাড়া লাগবে এই কারণেই যে সে কিন্তু এই ধর্ষণটা করতেছে এই বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হচ্ছে সে ধর্ষণ করবে, সে ওই নারী শরীর ভোগ করবে, ওটা হিন্দু নারী ধর্ষিত হওয়ার এই খবর সমস্ত বিশ্ব জুড়ে। দেখলেন এখানে কি কথা হচ্ছে? অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের বিষয়ে কথা হয়, ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অনেকে অনেক পদক্ষেপ নেয়, আবার দেশের মধ্যে প্রেস সচিবের উপর যে আক্রমণ বা একটা ইয়ার মহিলার সাথে যে যে ঘটনাগুলো হয়েছে, হিন্দু মহিলা, সেই বিষয় নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলে। কাজে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।